ভবানীপুর জুড়ে পোস্টার পড়ছে, ভবানীপুরে নাকি এবার পাঠা বলি হবে। একদম পাঠা বলি হবে নির্বাচনের পর। বারবার বলছি তৃণমূল কংগ্রেস পতনটা সময়ের অপেক্ষা, তৈরি থাকুক। আর একটা ইন্টারেস্টিং কথা বলে শেষ করব, তারা ভোটের আগে জেলের ভেতরে থাকে না বাইরে থাকে বুঝতে পারবে। মিলিয়ে নেবেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের বলবেন আপনারা 3 সংখ্যা পার করে দেখান, 3 অঙ্কে পৌঁছে দেখান। ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে উনি জিতে গেছেন। এইবার মমতা ব্যানার্জির বিসর্জন হবেই, কেউ আটকাতে পারবে না। দেখেছেন আপনি, দেখুন তো সারা ভারতবর্ষে অরিজিৎদা, ভবানীপুর জুড়ে পোস্টার পড়ছে, ভবানীপুরে নাকি এবার পাঠা বলি হবে। একদম পাঠা বলি হবে নির্বাচনের পর। শাসক দলের কিছু পাঠা বলি হবে রাজনৈতিক ভাবে, ভোটের মাধ্যমে মানুষ তাদেরকে পাঠা হিসেবে বলি দেবে। তৃণমূল কংগ্রেস এখনো পাঠার মতো মনে করছে যে সব মানুষ তাদের ভোটার, কিন্তু তারা জানে না যে মানুষ স্মিত হাসি। আমরা যখন প্রচারে যাচ্ছি তারা বুঝিয়ে দিচ্ছে চোখের ইশারায় যে ভোটটা কোথায় পড়বে। তারা একটাই কথা বলছে, মা বোনেরা বেঁধে জোট, পদ্ম ফুলে সব ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিগত নির্বাচনে 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে পরাজিত হয়ে 3টে ওয়ার্ডে ফিরহাদ হাকিমের আশ্রিত এই ভুয়ো ভোটারদের নিয়ে মেকআপ করেছিল। এবারে এসআইআর এ তাও বাদ চলে গেছে। তৈরি থাকুন, 20 থেকে 25,000 ভোটে আমাদের বিজেপির প্রার্থী মাননীয় বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী, তিনি 20 থেকে 25,000 ভোটে ভবানীপুর বিধানসভায় জয়যুক্ত হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিল 60,000 ভোটে জেতানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ভোটটা আর তাহলে তৃণমূলে যাচ্ছে না। কে অভিষেক ব্যানার্জি? যে অভিষেক ব্যানার্জি বলেছিল নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরে গেলে আমি রাজনীতি ছেড়ে দেবো, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরে গেছে, উনি এখন রাজনীতি করছেন কেন? আগে রাজনৈতিক পদ থেকে বা রাজনৈতিক পরিবার থেকে বা রাজনৈতিক দল থেকে উনি নিজেকে সরিয়ে দেখান। দেখুন, উনি একজন সাংসদ, ওনার ভোটে জেতার রেকর্ড মানুষ জানে, কিভাবে 7.5 লাখ ভোট না কত লাখ ভোটে জিতেছে। নন্দরানী ঢলকেও প্রায় ছাড়িয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমি বারবার বলছি এসব করে কোনো লাভ হবে না। ভারী পূর্ণ বহুমত নিয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেদিন বলে গেছেন যে বিজেপি সরকার হতে চলেছে, এবং আমাদের যে ম্যানিফেস্টো এসছে সেখানে মা বোন থেকে শুরু করে যুবকদের চাকরি কর্মসংস্থান থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে সব কিছুর দিকে নজর রাখা হয়েছে। এমনকি মৎস্য চাষ থেকে আম চাষি থেকে শুরু করে সব দিকে নজর রাখা হয়েছে। যুবদের স্কিল ডেভেলপমেন্টের জন্য নজর রাখা হয়েছে, ছোট ব্যবসায়ীদের জন্য সমস্ত কিছু ভাবা হয়েছে। আমরা বারবার বলছি আগামী নির্বাচন এই 2026-এর কদিনের মধ্যে যে ভোট হতে যাচ্ছে, বাংলায় এটা রাজনৈতিক নির্বাচন নয়, এটা বাংলা বাঁচানোর নির্বাচন। এই বাংলায় সম্পূর্ণভাবে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য সরকার স্থাপন হতে চলেছে। মা বোনেদের আশীর্বাদে, যুব ভাইদের আশীর্বাদে, কৃষকদের আশীর্বাদে, চাষিদের আশীর্বাদে, শিল্পপতিদের যে আনাগোনা ছিল এই বাংলায় এক সময় তাজ তলানিতে ঠেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সিন্ডিকেট রাজের জন্য। আমরা এসেই প্রথমে সিন্ডিকেট রাজকে উপড়ে ফেলবো, জমি দখলকে উপড়ে ফেলবো। যারা খুন রাহাজানি করছেন তারা বাইরে ঘুরতে পারবেন না, তাদেরকে জেলের পেছনে রাখবো। এটাই আমাদের অঙ্গীকার। এবং ভারতীয় জনতা পার্টি কোনো ধর্মভিত্তিক রাজনীতি করে না। যদি তাই হতো তাহলে নরেন্দ্র মোদীজি যে রেশন পাঠান আপামর গরিব মানুষের জন্য, সেই রেশন কখনো হিন্দু মুসলিম দেখে দেওয়া হয় না। আর তৃণমূল কংগ্রেসের নেতারা, মন্ত্রীরা, পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক কোটি কোটি টাকা দুর্নীতি করে জেলে ঢুকছেন। আবার কদিন আগে কি দেখলাম একটা ভিডিও, অনুব্রত মণ্ডল, তার দেহরক্ষী সাইগাল হোসেন কয়েকশো কোটি টাকার মালিক বলে অভিযুক্ত, সেই অনুব্রত মণ্ডলকে ব্যবহার করেছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন মিডিয়া বলছেন। একটা মিডিয়ার ভিডিওতে দেখতে পাচ্ছি কাজল শেখের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, অনুব্রত মণ্ডল সেই কথার মাঝখান থেকে মঞ্চ ছাড়ছেন। বারবার বলছি তৃণমূল কংগ্রেস পতনটা সময়ের অপেক্ষা, তৈরি থাকুক। আর একটা ইন্টারেস্টিং কথা বলে শেষ করব, এই কোনো এক প্রতীক জৈন
আইপ্যাকের কর্ণধার, তারপর আইপ্যাকের আরো একজন কেউ, আমি নাম বলছি না, তিনি আবার গ্রেপ্তার হয়েছেন। শুধু একটাই প্রশ্ন করব, কোনো এক রাজপুত্রের দিকে লাইনটা এগোচ্ছে না তো তিহারে যাওয়ার জন্য? ব্যাগ গুছিয়ে তৈরি থাকুন, আগামী দিনে দেখা হবে। তুমি সংকল্প পত্রে বললে যে মৎস্য শিল্পীদের পাশে দাঁড়ানোর কথা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দল রাজ্যে এলে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তারা কি করে মৎস্য শিল্পীর পাশে দাঁড়াবে? মহারাষ্ট্রে মাছ খাওয়া বন্ধ হয়েছে, গুজরাটে মাছ খাওয়া বন্ধ হয়েছে, বিহারে মাছ খাওয়া বন্ধ হয়েছে, উড়িষ্যায় মাছ খাওয়া বন্ধ হয়েছে, কোথায় মাছ খাওয়া বন্ধ হয়েছে? বিজেপির নেতা মন্ত্রীরা যারা ননভেজ খায়, আমরা পর্যন্ত যারা ননভেজ খাই, আমরা জোর কদমে ননভেজ খাই। আমরা বলছি, নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন যে খাদ্য নিয়ে সরকার কোনো বিচার করে না। যার যা খাদ্য, যার যেটা প্রয়োজনীয়, যে যেটা পছন্দ করে, এটাতে কোনো বাধ্যবাধকতার প্রশ্নই নেই এই সরকারের কাছ থেকে। ভারত সরকার সম্পূর্ণ এই ব্যাপারে ওয়াকিবহাল। সবার অধিকার রক্ষা হবে, সমান অধিকার। এটা সম্পূর্ণ একটা গিমিক, একটা মিথ্যে প্রচেষ্টা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেটা ব্যর্থ। আগামী 2026-এর নির্বাচনে যেটা আসতে চলেছে ভোটটা, মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন, আর তৃণমূল কংগ্রেস, আপনাকে একটা কথা বলি, মিলিয়ে নেবেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের বলবেন আপনারা 3 সংখ্যা পার করে দেখান, 3 অঙ্কে পৌঁছে দেখান। আপনাদের বিভিন্ন নেতারা যা বক্তব্য রাখছে, এখন তো শুনতে পাচ্ছি 3 অঙ্কও পৌঁছতে পারবেন না। তৈরি থাকুন, রাজনৈতিকভাবে দেখা হবে। আর হ্যাঁ, দলদাস পুলিশ আর দলদাসে পরিণত হয়ে ভোটে কাজ করবে না। দেখতে থাকুন না, আপনাদের সমস্ত গুন্ডারা বিভিন্ন সময় যে অত্যাচার করে বেরিয়েছে, তারা ভোটের আগে জেলের ভেতরে থাকে না বাইরে থাকে, বুঝতে পারবেন। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলেছে 230টা নয়, এবার 240টা সিটেই জয় হবে তৃণমূল কংগ্রেস। উনি সকালে বলেছেন না সন্ধ্যাবেলা বলেছেন, আমি জানি না কি অবস্থায় বলেছেন, উনিই বলতে পারবেন। ওনার কি আবার মদন মিত্রের মতো প্রভাবিত উনি মদন মিত্রের দ্বারা হয়েছেন কিনা তাও জানি না, কল্যাণবাবু বলতে পারবেন। কিন্তু একটা কথা বলি, কল্যাণবাবু আপনি খুব বিচক্ষণ মানুষ, অনেক মামলা টামলা লড়েও হেরে গেছেন কোর্টে। শুধু এটুকু বলি, এসব করবেন না, কারণ আপনার সঙ্গী, অত্যন্ত ঘনিষ্ঠ সঙ্গী কুণাল ঘোষ, যিনি বলেছিলেন সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে। আর বেশি কথা বলাবেন না আমাকে, অনেক কিছু বেরিয়ে যাবে। ভালো থাকবেন। কিন্তু মানে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বাংলাটা তো ভারতের বাইরে না। কল্যাণবাবু হয়তো মনে করেছেন এটা বাংলাদেশের অঙ্গরাজ্য, সেটা নয়, এটা ভারতের অঙ্গরাজ্য। ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, আর যে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের মধ্যে আছে শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইয়ের জন্য, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে দল অস্বীকার করে, তাদের এই বাংলার বুকে থাকারই কোনো অধিকার নেই। পশ্চিমবঙ্গ রাহু মুক্ত হতে যাচ্ছে, এটা আমি আবার বলছি, রাজনৈতিক লড়াই নয়, এটা রাহু মুক্ত করার লড়াই। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস নামক রাহুকে ছুঁড়ে ফেলা হবে। মানুষের আশীর্বাদ নিয়ে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র মোদীর আশীর্বাদে তৈরি হতে যাচ্ছে। এখানকার যিনি বিধায়িকা ছিলেন ফিরদৌসী বেগম, এতদিন কি কি কাজ করলেন আপনাদের জন্য? দেখুন, 15 বছর উনি ক্ষমতায় আছেন। তো কাজ বলতে আমরা যেগুলো দেখি আর কি, ঠিক ভোটের মুখে রাস্তাতে একটু পাথর ছড়িয়ে দেয়া, বাতাসার মতো ওই হরিলুটের বাতাসা ছড়িয়ে দেয়া, আর একটু ওই আলকাতরা পিচ ছড়িয়ে দেয়া, এইগুলো আমরা দেখি। আর জল, নরেন্দ্র মোদী ঘর ঘর জল দেওয়ার যে প্রকল্পের টাকা পাঠিয়েছে, তো নল উনি পৌঁছেছেন ঠিক কথা, কিন্তু সেভাবে জল, পানীয় জল তো ঠিক নয়, মানে শৌচালয়ে ব্যবহার করার সেই জলও ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না, সেগুলো আমরা উপলব্ধি করছি। কি কি বেসিক সমস্যার সম্মুখীন হন আপনারা, যেগুলো আপনারা চেঞ্জ করতে চান? এই বিধানসভায় সমস্যা প্রচুর, রাস্তাঘাটের সমস্যা তো একটা বড় সমস্যা। বর্তমানে এই বিধানসভার রাস্তাগুলি খানাখন্দে ভাগাড়ে পরিণত হয়েছে। আর আইন শৃঙ্খলা বলে কিছু আছে বলে আমরা আজও পর্যন্ত দেখতে পাই না। এগুলো নিয়ে আমরা থানা অনেকবার গেছি, কিন্তু থানাও ওই আপনার পার্টি অফিসের কাজটাই করেছে। মনে হয় যেন টিএমসির থানার যে বড়বাবু, মনে হয় টিএমসির কোনো বড় লিডার বসে আছেন, উনি টিএমসির লিডারের মধ্যেই আমাদেরকে সলিউশন দিয়েছে। তাহলে এবার কি এখানকার মানুষ পরিবর্তন চাইছে? দেখুন, 15 বছর, তার আগে 34 বছর ধরে মানুষ যে অসুখে ভুগছে, সেই অসুখ থেকে বেরোনোর তো আপ্রাণ চেষ্টা করছে। আর এই একটা সময়, যে সময়ে সাধারণ মানুষ টিএমসিকে উপড়ে ফেলার চেষ্টা তো করছে। আর 2021 এবং 2024-এর যে সাধারণ নির্বাচন, লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, সেখানে
নির্বাচন কমিশনারের সেই কাজ যেটা কি 21-এ করেছিল, যার 11-তে করেছিল, যার জন্য 34 বছরের বাম শাসনটাকে উপরে ফেলে নতুন একটা সরকার এসেছিল। তো 21-এ নির্বাচন কমিশনার বলুন আর আপনার সিআরপিএফ জওয়ান বলুন, তারা একটু অ্যাক্টিভ হতে পারেনি, যার জন্য অনেক অশান্তি ঘটে গেছে। তো এই 24-এ আমরা দেখতে পাচ্ছি যে 26-এ যেটা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনার এবং সিআরপিএফরা যেভাবে কাজ করছে, আমার মনে হয় টিএমসি আর কোনো রকম সুযোগ পাবে না। তো এভাবে এই 26-এ তৃণমূলের বিসর্জন আমরা দেখতে পাচ্ছি। বিরুদ্ধে কিছু পরিবর্তন বলার আর চাইছেন? নেই। পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো হওয়া উচিতই। কেন আমি বলছি, মমতা ব্যানার্জি দুর্নীতির রাজ মানে চালিয়ে গেছে অনবরত। আর এখন যে দুর্নীতি করে মানে এই রাজ্যটা চালাচ্ছে, এরপরে আর চালাতেই পারবে না। ও 6 লক্ষ কোটি টাকা ঋণ করেছে 14 বছরে। 14 বছরে 6 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। তারপরে দুর্নীতির আর শেষ নেই। আপনি থানায় যাবেন, যদি একটা কেস নিয়ে বলবে, বড়বাবু বলবে আপনি একে এমএলএ জানিয়েছেন। তার মানে এই রাজ্যটা কোন পরিস্থিতির মধ্যে আছে আপনি বলুন তো। একটা স্টেজের উপরে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছে যে আমাকে রাগাবেন না, আমাকে চটাবেন না, আমি একটা গোষ্ঠীকে বলে দিলে 1 সেকেন্ডে সব শেষ করে দেবো। কাদের শেষ করার কথা বলছে মমতা ব্যানার্জি? আর না, আর না অন্যায়। এইবার মমতা ব্যানার্জির বিসর্জন হবেই, কেউ আটকাতে পারবে না। দেখেছেন আপনি, দেখুন তো সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ দেখেছেন? এই মমতা ব্যানার্জি যা নাচে, খেলে, দুলে, মানে মানে একদম নোংরামি শেষ মমতা ব্যানার্জি। এখানে যিনি বিজেপি তরফ থেকে প্রার্থী হয়েছেন দেবাশিস দাস, যিনি আগে আইপিএস ছিলেন, আমি একটা কথা বলছি, আমি বিগত প্রচুর প্রার্থীর সঙ্গে ঘুরেছি। তো এইবার যে জনগণের যে রায়, আপনি ভাবতে পারবেন না। আপনি আমার সঙ্গে চলুন, স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে কিভাবে বেরিয়ে আসে আশীর্বাদ করছে আমাদের প্রার্থীকে। সোনারপুরের মানুষের আবহাওয়া কিরকম বুঝছেন? মানুষ কি চাইছে এখানে? মানুষ এইখানটা এবার পরিবর্তন ছাড়া আর কিছু চাইছে না। যেভাবে দুর্নীতি হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সব ক্ষেত্রে দুর্নীতি, মানে কোনো জায়গা বাদ যায়নি। আজকে শিক্ষা দুর্নীতিতে এমন পরিস্থিতি যে আমাদের সন্তানদের যে আমরা স্কুলে পাঠাবো সেই ভরসা করতে পারি না যে একজন মানে সঠিক শিক্ষকের কাছে পাঠাচ্ছি কিনা, এইরকম পরিস্থিতি হয়ে রয়েছে। সেই কারণে কি হয়েছে, আমাদের সরকারি স্কুলগুলোর যা পরিস্থিতি, তাতে মানে এখন গার্জিয়ানরা তাদের সন্তানদের ওই সরকারি স্কুলে পাঠাতে ভয় পায়। সেই জন্য বেসরকারি স্কুলগুলোতে এইরকম রমরমা অবস্থা। প্রত্যেকটা বেসরকারি স্কুলে গিয়ে দেখুন কত করে ফিস দিয়ে, মানে খেতে পারুক আর না পারুক, মানুষকে সেখানটায় গিয়ে ভর্তি করতে হচ্ছে তার সন্তানের শিক্ষার জন্য। এই পরিস্থিতি এক। স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ। সে চোখ পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে মরা মানুষের। এর থেকে আর কি খারাপ অবস্থা হতে পারে? একটা অভয়ার মতন মেয়ে এইখানটায় এত বড় একটা ঘটনা ঘটার পরে একজন মহিলা মুখ্যমন্ত্রী তার এখনো বিচারের ব্যবস্থা করতে পারলেন না। এটার চেয়ে দুঃখ দেওয়া কি হতে পারে? আপনি অভয়ের কথা বললেন, যে আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত ছিলেন সঞ্জয় রায়, হাইকোর্ট আবার নির্দেশ দিয়েছে সিবিআই তাকে নতুন করে আবার জিজ্ঞাসাবাদ করতে পারে। মানে হাইকোর্ট অনুমান করছে যে তিনি আরো অনেক কিছু জানতে পারেন। কি মনে হচ্ছে, এবারে কি অভয় সঠিক বিচার পেতে পারে? সময়ের অপেক্ষা, এটা বিচারাধীন আছে। নিশ্চয়ই আমরা চাইবো যাতে তার একটা সঠিক বিচার হোক। আমরা সবাই সেই অপেক্ষায় আছি যাতে অভয়ের এই বিচারটা যাতে সঠিক হতে পারে। অপরদিকে দেখা যাচ্ছে যে অভয়ার মা, যিনি একজন সন্তানহারা মা, তিনি বিজেপি তরফ থেকে পানিহাটিতে প্রার্থী হয়েছে। তৃণমূলের তরফ থেকে বারবার ঝামেলা করা হচ্ছে, তাকে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই রাজনীতির ওদের কালচারটাই এরকম। আমাদের প্রধানমন্ত্রীকে শালা বলে, ওনাদের যিনি প্রধান যিনি আছেন উনি, ওনার মুখের ভাষা এমন যে আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের গৃহমন্ত্রীকে নোংরা ভাষায় উনি আক্রমণ করেন। তাই ওনার কাছ থেকে ওনার যে জুনিয়র আছে তার থেকে এর থেকে ভালো আর কি আশা করা যেতে পারে? আজকে যারা এই অভয়ের মাকে করছে তাদের মানে একবারের জন্য চিন্তা করছে না যেই মেয়েটার এই ঘটনা ঘটেছিল সেটা যদি তার বাড়ির ঘটনা হতো তাহলে সে কীরকম অবস্থায় হতো। তারা সেই কথা চিন্তাই করেনি।
আজকে যেভাবে ওরা অপমান করছে এর বদলা সাধারণ মানুষ নেবে। আর একে কিছু বলার নেই। পানিহাটির মানুষ অভয়ের মাকে কিভাবে জিতিয়ে আনে সেটা সময়ের অপেক্ষা, সেটা আপনারা দেখতে পাবেন। সোনারপুরের মানুষ কি পরিবর্তন চাইছে? পরিবর্তন আনতেই হবে। নেক্সট জেনারেশনের ছেলে মেয়েদের জন্য পরিবর্তনটা আনতেই হবে, চাকরির জন্য। না হলে নেক্সট জেনারেশন চুরি করবে, ডাকাতি করবে। এই জন্য পরিবর্তন আনতেই হবে। নারীদের জন্য এই এলাকা কতটা সুরক্ষিত? নারীদের সুরক্ষার জন্য যদি আইপিএস দেবাশিস ধর যদি জেতেন, তাহলে আমি বলবো 100% সুরক্ষিত হবে, এটুকু বলতে পারি। উনি সেটা তার বিভিন্ন ইন্টারভিউতে উনি এই কথাটা বারবার বলেছেন। এখানকার মানুষের সাড়া কিরকম দিচ্ছে? বিশাল মানুষ এক্সাইটেড, মানে দেবাশিস ধরকে পেয়ে, আইপিএস দেবাশিস ধরকে পেয়ে এখানকার মানুষ এক্সাইটেড। এরকম ভালো ক্যান্ডিডেট এর আগে কখনো আমাদের সোনারপুর উত্তরে আসেনি। দারুণ ক্যান্ডিডেট। যিনি এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি যথেষ্ট লড়াকু একটা ক্যান্ডিডেট এবং আগের বিধায়কও ছিলেন। কি মনে হচ্ছে, লড়াইটা কি কঠিন হতে পারে? না না, উনি ক্যান্ডিডেট নয়, উনি অ্যাকচুয়াল ক্যান্ডিডেট উনি নয়। ক্যান্ডিডেটটা হচ্ছে উনার হাজবেন্ড। উনি অ্যাকচুয়াল ক্যান্ডিডেট উনি নয়, অ্যাকচুয়াল ক্যান্ডিডেট হচ্ছে উনার হাজবেন্ড। ঠিক আছে, সুতরাং সুতরাং উনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না, ভদ্রমহিলার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। সোনারপুরের মানুষ পরিবর্তন চাইছে? সোনারপুরের মানুষের পরিবর্তন না করে কোনো রাস্তা নেই। পরিবর্তন বাধ্যতামূলক এবং নিশ্চিত, ইন মাই অপিনিয়ন। যিনি এখানকার বিধায়ক ছিলেন কি কি কাজ করেছিলেন আপনাদের জন্য? আমি সেরকম চোখে দেখতে পাইনি, সোজা কথা সোজা করেই বলছি। কারণ আপনি যে রাস্তা দিয়ে ঢুকুন না কেন, একটু অসাবধান হলেই হুমড়ি খেয়ে পড়তে হবে। আর রাস্তা 12 মাসই খোঁড়াখড়ি হচ্ছে, ঠিকমতো চলাচল করা যায় না। এটা একেবারে জলের মতো সত্য কথা। আর এটা আমরা তো এখানকার বাসিন্দা বহু বছর ধরে, সবসময় সারা বছর একই রকম। বর্ষার সময় তো মাছ ছাড়া, মাছ চাষ করার মতো অবস্থা আর কি, হ্যাঁ, ধান চাষ করার মতো অবস্থা। আর অন্য সময় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়াল ছবি নয়, এটা নকল ছবি। আসল ছবিটা আপনার হয়ে ওটা ঢাকা পড়ে গেছে। ভারতীয় জনতা পার্টি থেকে এখানে যিনি প্রার্থী হয়েছেন দেবাশিস ধর, তিনি আইপিএস ছিলেন। কি মনে হচ্ছে, কতটা আশাবাদী তার জন্য আপনারা? দেবাশিস বাবু, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে উনি জিতে গেছেন। উনি জিতে গেছেন, এখন বাকিটা যে শুধু সময়ের অপেক্ষা বা ঘন্টার অপেক্ষা। কি কি কাজ আশা করছেন ওনার থেকে? আমি যেটা মনে করি, এটা উনি অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো করে ওনাকে দেখতে হবে। কারণ যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে আছে, যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, ফার্স্ট সেটাকে আগে অর্গানাইজড করতে হবে, সেটাকে শৃঙ্খলাবদ্ধ করতে হবে। এটা হচ্ছে মেন জিনিস। এটা শৃঙ্খলা যদি থাকে তাহলে নিশ্চয়ই সুষ্ঠু এক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, এছাড়া কোনো রাস্তা নেই। এখানকার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি বলেন তিনি দিদির কাছের লোক। দিদির কাছের লোক যখন, উন্নয়নটা তো সেভাবে করা উচিত ছিল। কি কি উন্নয়ন করলেন আপনাদের জন্য? আরে উন্নয়ন বলতে ওনার, আমাদের কলকাতা লাগোয়া 17টা ওয়ার্ড আছে ওনার। উন্নয়ন বলতে উনি একটা নির্দিষ্ট ওয়ার্ড সাধারণ মানুষের চোখে আঙুল দিয়ে দেখাক যে এই ওয়ার্ডটা আমার ড্রেনেজ লাইন ক্লিয়ার আছে, বর্ষার সময় জল দাঁড়ায় না, রাস্তা ক্লিয়ার আছে। কিন্তু এই মানে কলকাতা লাগোয়া ওয়ার্ড জন্য এখানে মাল্টি রোডসের বিল্ডিং তো প্রচুর আছে, কিন্তু এই ওয়ার্ডগুলো যদি উন্নতি না হয় তাহলে রাজপুর সোনারপুর উন্নতিটা কোথায়? হচ্ছে সোনারপুরের মানুষ পরিবর্তন চাইছে? মানুষের এখন যেটা হচ্ছে পরিবর্তন বলতে এখন কুল মাইন্ডের যে ইলেকশনটা হচ্ছে, পরিবর্তন হবেই। অন্য বছর ইলেকশনে যেটা ছিল, এবছর ইলেকশন সেভাবে নয়। ঠিক আছে, এবছর পরিবর্তন 100% হবে। এখানে তৃণমূল থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি বলেন তিনি মুখ্যমন্ত্রীর খুব কাছে। তো লড়াইটা কেমন হতে পারে? আচ্ছা, আমি একটা কথা বলছি। আমাদের সবাই মুখ্যমন্ত্রীকে উনি বলেন যে দিদির কাছের লোক। মানে আমাদের মানে প্রাক্তন যে এমএলএ এখন আছেন, প্রার্থী হয়েছেন, উনি বলছেন দিদির খুব কাছের লোক। তা দিদি যদি এত উন্নয়ন করেন, ওনার তো এলাকায় সমস্ত উন্নয়ন সেভাবে হওয়া উচিত। আমাদের এই যে মানে এমএলএ যেটা আছে, এটা মানে একদম মানে কি বলছি, ক্যালকাটা কর্পোরেশনের লাগোয়া
এটা ধরতে গেলে এখানে উন্নয়ন বলতে কোনো একটা 17টা আমাদের পৌরসভা ওয়ার্ড আছে ওনার আন্ডারে, কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড দেখাক যেখানে ড্রেনেজ লাইন ক্লিয়ার আছে, রাস্তা পুরো মানে ক্লিয়ার আছে, কোনো রাস্তার কোনো সমস্যা নেই। জল হলে রাস্তা তো মানে কি বলবো, উন্নয়নের মতো যেটা বলছি, কোনো রাস্তা সেইভাবে নেই, ঠিক আছে। তারপরে কি বুঝছেন এখানকার আবহাওয়া কি? আবহাওয়া খুব সুন্দর, প্রচন্ড সাড়া পাচ্ছি, জনগণ উচ্ছ্বাসিত। ভোটটা সঠিকভাবে দিতে পারলে বিজেপি সরকার গঠন হবে 4 তারিখ। কি কি কাজ আশা করছেন ওনার থেকে? একদম উন্নয়ন, যেটা একেবারেই হয়নি, উন্নয়নের খুব প্রয়োজন, রাস্তাঘাটের উন্নয়নের দরকার, শিক্ষা, নারী সুরক্ষা, সবকিছুই আছে। হাসপাতাল নেই সোনারপুরে একটা ভালো, সেটাও আমরা আশা করছি যে এসে গেছে। নারীদের জন্য এই এলাকা কতটা নারীদের জন্য 50-50 ধরুন, 50-50। আর্জিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে সিবিআই তদন্তের জন্য আবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে। কি মনে হচ্ছে এবারে কি মনে হচ্ছে সঠিক বিচার পাবে, অভয়া সঠিক বিচার পাবে, আশা রাখবো আমরা। কি বলছে সোনারপুরের মানুষ? সোনারপুর মানুষ চাইছে পরিবর্তন, প্রত্যেকে ভেতরে ভেতরে রেডি হয়ে আছে কবে পরিবর্তন হবে। এবার ভোটটা করাবে জনগণ, বিজেপির সঙ্গে আছে, জনগণই তার উত্তর দেবে। নির্বাচন কমিশন যত কতখানি করতে পারে তারপর ডিপেন্ড করছে। এখানকার তৃণমূলের প্রার্থী চেতনশীল লড়াইটা কেমন হতে পারে? প্রীতি তো এর আগেও দুবার জিতেছেন কি কিভাবে জিতেছেন সেটা এখানকার জনগণই জানে, আর আমরাও জানি ভোটে কি হয়েছে। আমি নিজে বুথ এজেন্ট ছিলাম, এবার জেতার আশা নেই বললেই চলে। কি কি কাজ করেছেন উনি আপনাদের জন্য? সত্যি আমরা তো উন্নয়ন দেখতে পাই না, যারা দেখছে তারা দেখছে। উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে থাকতো এর আগে, এবার আর দাঁড়াতে পারবে না রাস্তায়, এবার কাউকে আটকাতে পারবে না। আমরা নিশ্চিত সামনেই দেখতে পান উন্নয়নটা কিভাবে হয়েছে, তাহলে বুঝতে পারবেন। এখানকার জনগণ সত্যি খুব দুর্দশায় আছে, ওরা চাইছে কত তাড়াতাড়ি ভোটটা হবে। কারণ এখানে যে অবস্থা, আমরা স্থানীয় নাগরিক আমরা জানি, একটা ইটও গাঁথতে গেলে কি কষ্ট করতে হয় আমাদেরকে। আমি নিজে প্রার্থী ছিলাম, আমার বাড়ির সামনে কিভাবে অ্যাটাক করা হয়েছিল, 50 জন গিয়ে আমাকে ঘিরে নিয়েছে, বন্দুকও দেখিয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা হারিনি। যারা বিজেপি করে তাদের কাছে আগে দেশ পরে পার্টি, এবং আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব এবং জিতবই। সততার জয় একটু দেরি করে হয়, কিন্তু জিতবই আমরা। এবং এবার আসছি, এই 21টা আমাদের লাস্ট। এবার আমরা না জিতলে কিন্তু আগামী দিনে অনেক পিছিয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। সমস্ত হিন্দুরা যদি এক হয় নিশ্চয়ই আমরা জিতবো। কি মনে হচ্ছে মার্জিন কত কি হতে পারে? আমি আমার এই মণ্ডল নিয়ে বলছি, আমি যেহেতু জেলায় আছি, এখানে 5000 ওপরে আমরা জিতছি এই 5 নম্বর উত্তর 5 নম্বর মণ্ডলে। আমি যেহেতু জেলায় আছি, আমাদের 29টা মণ্ডল আছে, সেখানে ভাঙড় এবং বারুইপুর পূর্ব একটুখানি প্রবলেম আছে, কারণ মুসলিম বেল্ট। বাকিগুলোতে আমরা জিতছি, নিশ্চিন্তে থাকুন। 4 তারিখে আপনারাই আসবেন, আমরা আবির খেলবো, এই আশা নিয়ে আমরা চলেছি। আশা করছি ভগবান আমাদের পাশে আছে। অসংখ্য ধন্যবাদ।